মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল হেরেছে? উত্তর না। তৃণমূল কংগ্রেসের একাধিক নিচুতলার নেতাদের লাগাম ছাড়া দুর্নীতির জন্য তৃণমূল হেরেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবেন না। তিনি আজও সাধারণ মানুষের কাছে সততার প্রতীক। এই ধরনের পোস্ট এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। তার তলায় হাজার হাজার কমেন্ট আসছে এবং মমতা ব্যানার্জির জন্য জনমানুষের মধ্যে থাকা আবেগ, তাঁর হেরে যাওয়া, তার মুখের এক করুণ পরিস্থিতি, তাই নিয়ে খুব আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট অহরহ চোখে পড়ছে। মানে আপনারা বলতে চাইছেন তৃণমূলের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত যাদেরকে নেতামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন, তারা যে অ্যান্টি সোশ্যাল সেটা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। পুলিশ আধিকারিকদের সামনেই তিনি যখন শওকত মোল্লাকে বলেছিলেন তুই তো বোম বাঁধিস, সেটা নেহাতি ওই বাড়ির ছোট্ট ছেলেটির দুষ্টুমি করার প্রসঙ্গে মিষ্টি ভরা রাগ দেখিয়ে বাচ্চাকে যেমন বলা হয়, হ্যাঁ, তুই তো দুষ্টু, তোর দাদাকে মারিস, সেরকম আর কি। অথবা তিনি যখন আরজিকর কাণ্ডের পর বিপুল জনরোষের পরেই খেলা হবে গান বাজিয়ে পাড়ায় পাড়ায় এমএলএ কাপ শুরু করে দেন, অথবা তারপর যখন দুর্গাপুজোর অনেক আগেই ঘোষণা করেন অনেক তো হলো, এবার উৎসবে ফিরুন, অথবা সেই কামদুনি কাণ্ডের পর যখন মৌসুমী বা টুম্পাদের কথা একদমই শুনতে অগ্রাহ্য করেন, পার্কস্ট্রিট কাণ্ডের পর মেয়েটির চরিত্র নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করান, রাতের বেলায় পিঠে তৈরি করতে যাওয়ার ঘটনাকে ছেলেপিলের আবদার করে পিঠে খেতে চাওয়া বলেন, বা ধর্ষণের আসামির জন্য বা চাকরি দুর্নীতির বিষয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বারবার সুপ্রিম কোর্টে ছোটেন, তাঁরই দলের নেতা মন্ত্রীরা প্রকাশ্য জনসভায় যখন বলছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, কিংবা মুসলমান হয়ে জন্মানোটা হিন্দুদের দুর্ভাগ্য, ইত্যাদি ইত্যাদি অগণিত কথা যখন তিনি শুনতেন এবং ঢাল হয়ে দাঁড়িয়ে সেই কথারই বিপরীতে গলা উঁচিয়ে মিডিয়া বা জনগণকে চুপ করিয়ে দিতেন, তখনও তিনি কিছুই জানতেন না। কারণ তিনি সততার প্রতীক। একজন সাংসদ অভিষেকের যখন শয়ে শয়ে কোটি টাকার প্রকাশ্য সম্পত্তি চোখের সামনে উঠতে থাকে, তখনও তিনি কিছুই জানতেন না। কারণ তিনি সততার প্রতীক। এই ধরনের ননসেন্স পোস্টগুলো যারা লিখছে, সেই ননসেন্স পোস্টের তলায় যে ননসেন্স জনগণ হৈ হৈ করে মমতা ব্যানার্জির জন্য কেঁদে বুক ফাটিয়ে ফেলছে, সেই জনগণকে, সেই পোস্টদাতাকে দোষ দিয়ে আর ননসেন্সের সংখ্যা আমি একদমই বাড়াতে চাই না। গতকাল শপথ গ্রহণ হয়ে যাওয়ার পরেও নিজের অফিসিয়াল পেজগুলোতে তিনি ওয়েস্ট বেঙ্গল সিএম, পরে অবশ্য বহু ট্রোলে পড়ে একটু মডিফাই করেছেন, কিন্তু এক্স সিএম কথাটি লেখা হয়নি। দারুণ বুদ্ধি করে, ঠিক চালাকি করে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কথাটা কিন্তু রাখা আছে। মারাত্মক রকম চালাকি করে রেজিগনেশন তিনি দিলেন না। ভবিষ্যতের সমস্ত ইস্যুতে এই বিষয়টিকে তুলতে সুবিধা হবে। রাজ্যপালের মাধ্যমে তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি পরাজিত নন। এই জয়ী দলের প্রতি একদিন যখন জনগণের উন্মাদনা একটু ম্লান হয়ে পড়বে, তখন আবার এই প্রসঙ্গ তোলা হবে। লোকসভা, বিধানসভায় নানা ক্ষেত্রে এই প্রসঙ্গ তোলা হবে। আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রসঙ্গ তোলা হবে। ভারতের বাকি অংশগুলোতে নির্বাচনী প্রচারের সময় এই প্রসঙ্গ তোলা হবে। মানুষকে ভুল বোঝানো যাবে কি নিদারুণ স্বৈরতন্ত্রের শিকার ভারতের জনগণ। আজ থেকে কয়েক বছর পর থেকেই ভারত ভাঙার ন্যারেটিভে দারুণ মশলা হিসেবে ব্যবহার করা হবে এই রেকর্ড। গতকাল মারাত্মক অসহায়তা দেখিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হলো তার পার্টি অফিসে। তাই নিয়ে কতজনের কত মনে দুঃখ হলো, মমতা ব্যানার্জির মুখের দিকে তাকানো যাচ্ছে না। কিন্তু যারা এই কমেন্টগুলো করলো, তারা তিনটি জিনিস লক্ষ্য করলো না। পুরো অনুষ্ঠানে মমতা ব্যানার্জি স্তুতি করা হলো,
আর দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জির নীল সাদা রঙের বদলে এখন থেকে অফিসিয়াল রং হলো ডিপ সবুজ। তৃণমূলী সবুজ নয় কিন্তু, গাঢ় সবুজ। এই গ্রেডের সবুজটি কিন্তু পেটেন্ট করা সবুজ, একটি বিশেষ কমিউনিটির। এরকম হাত মুঠো করে মমতা যে কমিউনিটির কথা বলেছেন বারবার, কয়েক ঘন্টায় যারা আমাদের 12টা বাজিয়ে দিতে পারে, এখন থেকে কিন্তু তৃণমূলের পছন্দের রং সরাসরি ওই সবুজটি। আর সব থেকে মারাত্মক জিনিসটি, তিনি আল্ট্রা লেফটদের জেগে উঠতে বলেছেন। যে আল্ট্রা লেফট ভারতে সোজা কথায় সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত এখন। যখন গণতান্ত্রিক জয়ের উৎসবে শপথ গ্রহণের আনন্দে হাজার হাজার মানুষ ব্রিগেডে জমায়েত হয়েছে, তখন তিনি ফিরহাদ হাকিম, কুণাল ঘোষদের সাথে নিয়ে আহ্বান দিচ্ছেন আল্ট্রা লেফটিস্টদের, আল্ট্রা লেফটিস্ট নামের সন্ত্রাসী সংগঠনকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ননসেন্স পলিটিক্সের জন্ম দিয়েছেন, সারা পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রবিজ্ঞানের পাতায় পাতায় ভবিষ্যতে এই ননসেন্স পলিটিক্স এক নতুন অধ্যায় রূপে সংযুক্ত হবে নিশ্চয়ই। গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোতেও গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন জননেত্রী এ ধরনের ননসেন্স কাজকর্ম 1 দশকের বেশি সময় জুড়ে করতে পারেন এবং জনগণ সেই ননসেন্স সহ্য করেন, এটাই তো একটা বড়, বিশাল বড় ইতিহাস। প্রত্যেক জাতি এক না এক সময়ে ধ্বংস হয় এবং তারপর তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী সভ্যতা সেই জাতির ইতিহাস লেখে। আমি এটা ভেবে সত্যি খুব শঙ্কিত হই। আমাদের বাংলার ইতিহাস অন্ধকারাচ্ছন্ন হচ্ছে বিগত কয়েক শতক ধরে। সেই 1204 খ্রিস্টাব্দে যখন তুর্কি সেনাপতি ওই বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করেছিল আর সেন শাসন ভেঙে পড়েছিল, তারপর দিল্লির সালতানাত, তারপর মুঘলরা, তারপর বাংলার নবাবরা সোনার বাংলা লুটে নবাবি করেছে। পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়ার শাসন, তারপর ব্রিটিশ রাজ। দেশভাগের পর মারাত্মক রাজনৈতিক এবং সামাজিক টালমাটাল, দুর্ভিক্ষ, সরকারের একের পর এক অদ্ভুত পলিসি, কলকারখানা সব দুর্বল হতে থাকে। তারপর উড়ে এসে বসা বামপন্থা, সব কারখানা, বাণিজ্য ইতিহাস হয়ে যায়। কিন্তু সেসবের ওপরে এই যে প্রায় 1.5 দশক সময়ের যে ইতিহাস, এই 15টা বছর, তা কতটা নিকষ কালো, কতটা ননসেন্স, তার তল পাওয়াটাই মুশকিল হয়ে পড়ছিল। মমতা ব্যানার্জির সিঙ্গুর আন্দোলন এবং তার সেই ঐতিহাসিক অনশন এবং তার ভেতরে লুকিয়ে থাকা ভাঁওতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরতে পরতে লোক ঠাকানোর কৌশল, রেফারেন্স এবং ডকুমেন্ট সহ বইয়ের আকারে বহুদিন আগে ছেপে বের করেছিলেন দীপক কুমার ঘোষ। বইটির নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি। 2012 সালে আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই সময় এই বই কলেজ স্ট্রিটে গোপনে কিনতে হতো, কারণ প্রকাশ্যে এই বইয়ের বিক্রি ব্যান করে দেওয়া হয়েছিল। হাজার হাজার মানুষ সে বই পড়েছে বিগত 1.5 দশক ধরে বিভিন্নভাবে। বিভিন্ন মিডিয়ায় সে বই থেকে তথ্য প্রকাশিত হয়েছে। সাধারণ মানুষ এ সমস্ত তথ্য ঠিক বিশ্বাস করেনি, কারণ মানুষ দেখেছে সুবোধ সরকারদের মতো বড় বড় ব্যক্তিত্বরা, ব্রাত্য বসুর মতো, অরিন্দম শীলের মতো শিক্ষিতেরা, কিংবা পরমব্রতের মতো, দীপক অধিকারী ওরফে দেবের মতো নায়কোচিত ভরসার মুখগুলো, কবির সুমনদের মতো, নচিকেতাদের মতো সমাজের কথা বলা ব্যক্তিত্বরা কিভাবে মমতা ব্যানার্জিকে উঁচু করে তুলে ধরে রেখেছিলেন। সাধারণ অল্প শিক্ষিত স্বল্প দৃষ্টির জনগণকে কিভাবে দোষ দিই? নির্মমভাবে মমতা ব্যানার্জির চরম মিথ্যে সাম্রাজ্যকে চোখের সামনে থেকে দেখেও তার উপরে সত্যের সাদা রঙের প্রলেপ দিয়েছেন নিরন্তর এই বুদ্ধিজীবীর দল। অপর্ণা সেন, কৌশিক সেন আর তার অকালপক্ষ সন্তান ঋদ্ধি সেন
শুভা প্রসন্ন, রাজ চক্রবর্তী, ইমন চক্রবর্তী, শ্রীজাত, হুম, এরা বাংলা অভিধানে বুদ্ধিজীবী শব্দটিকে একটি অশ্লীল শব্দে পরিণত করেছে। দীপক কুমার ঘোষ একজন আইএএস অফিসার ছিলেন, একজন বুদ্ধিজীবী ছিলেন, কিন্তু তৃণমূলের সাথে, মমতা ব্যানার্জির সাথে যুক্ত থেকে তিনি দেখতে পেয়েছিলেন কি প্রবল এক অন্ধকার ভবিষ্যতের দিকে দেশ, সমাজ, জনগণকে ঠেলে দিতে চাইছে মিথ্যের উপর ভর করে দাঁড়িয়ে থাকা একজন সাধারণ জনগণের বিশ্বাস নিয়ে খেলা করা মহিলা। তখন তিনি কিন্তু নিজের জীবনের তোয়াক্কা না করে এমন একটি বিস্তারিত তথ্য সমৃদ্ধ বর্ণনা পশ্চিমবঙ্গের রক্ষার স্বার্থে তৈরি করেছিলেন। অবশ্যই সেটাও ইতিহাস হয়ে থাকবে। 2025-এর 4 এপ্রিল যে কোনো কারণে তিনি মারা যান। তিনি প্রয়াত হওয়ার পরে তার পরিবার সূত্রে লেখা হয়েছিল শুধুই প্রয়াত হয়েছেন, বিস্তারিত কোনো তথ্য সেভাবে সামনে আসেনি। দীপক কুমার ঘোষের প্রয়াণের ঠিক 1 বছর 1 মাস পরে 2026-এর 4 মে তৃণমূলের প্রশাসনিক পতন ঘটল। লক্ষ লক্ষ মানুষকে একটি নিরীহ মুখ দেখিয়ে বোকা বানিয়ে রাখা এক অদ্ভুত ঐতিহাসিক ঠকবাজের পতন ঘটল ভারতবর্ষের গণতান্ত্রিক মঞ্চে। আর একটি বংশতান্ত্রিক একনায়কতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে গিয়েও আটকে গেল। এ যাত্রায় অভিষেকের আর মুখ্যমন্ত্রী হওয়াটা হলো না। তবে অমিত শাহের পুত্রের আনুকূল্যে ইনি জীবনের মন্ত্র জয় বাংলার বদলে জয় শ্রীরাম যে কোনো দিন বানিয়ে ফেলতেই পারেন, সময়ের অপেক্ষা। গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল বা রাজ্যের কোনো নির্দিষ্ট পরিবারের সম্পত্তিতে পরিণত হয় এবং যোগ্যতার চেয়ে রক্ত সম্পর্ককে বড় করে দেখা হয়, তখন সেই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুর্যোগের ঘনঘটা পুঞ্জীভূত হতে থাকে। অবশ্যই যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় নিও প্যাট্রিমোনিয়ালিজম, পৃষ্ঠপোষকতা ভিত্তিক অনৈতিক শাসন ব্যবস্থা। এটি এমন একটি অবস্থা যেখানে রাষ্ট্র বা রাজ্যের সম্পদ ও ক্ষমতা শাসক দলের নেতার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এখানে আনুগত্যের বিনিময়ে পদ, পদবি, ক্ষমতা, অর্থ, সম্পদ, সম্পত্তি, প্রতিপত্তি বিতরণ করা হয়, যা শেষ পর্যন্ত এক চরম শোষক ও শোষিতের কাঠামোর মধ্যে সমাজকে দাঁড় করায়। এই হারের পর অন্তত পশ্চিমবঙ্গবাসী সেই পরিস্থিতি থেকে আপাতত রেহাই পেল। এরই মধ্যে কয়েকটি ঘটনা আপনাদের সামনে ইতিমধ্যে এসে গিয়েছে। কোচবিহারের তুফানগঞ্জে এক কিশোরী মেয়ের পায়ের গভীর ক্ষতের ছবি এবং ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন। মালদা জেলার রতুয়া বিধানসভার প্রান্তর পঞ্চায়েত, সেখানে বিহার থেকে নিয়ে আসা ওই মমতা ব্যানার্জির বিশেষ কমিউনিটি ট্রেনিং প্রাপ্ত দাঙ্গাবাজরা মহিলাদের ভয়ঙ্কর মারধর করেছে রাস্তায় ফেলে, সে ভিডিও আপনারা পেয়েছেন। রাজারহাট নিউ টাউনে গণনায় যখন দেখা যাচ্ছে পরাজয়ের দিকে এগোচ্ছে তৃণমূল, তখন এইখানের বস্তি অঞ্চলগুলিতে জেহাদিদের ভয়ঙ্কর আক্রমণ ঘটেছে। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে মধু মণ্ডল নামের একজন, আরো একজন পরের দিন হাসপাতালে মারা গিয়েছে। কলকাতার কসবা বিধানসভায় জাভেদ খানের ছেলে 70% বেশি মুসলিম অধ্যুষিত কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ড থেকে বিশাল মুসলিম বাহিনী নিয়ে পাশের 67 নম্বর ওয়ার্ডের তিলজলা অঞ্চলে বিপুল তোলপাড় চালিয়েছে এবং বহু মানুষ সেখানে জখম হয়েছেন। ক্যানিং, মগরাহাট, জয়নগর, কুলতলি, বারুইপুর, এই যে অঞ্চলগুলোতে খবর নিয়ে দেখুন কিভাবে হিন্দু গ্রামগুলিতে বাহারুল ইসলামের তত্ত্বাবধানে সারা রাত তাণ্ডব চলেছে। জলপাইগুড়িতে খোঁজ নিন, সেখানে খোলা তরোয়াল দেখিয়ে হিন্দু গ্রামের মধ্যে ঢুকে বোদাগঞ্জ অঞ্চলে কতজন মানুষকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মারাত্মক আতঙ্কে রাখা হয়েছে রাতভর। আবার উল্টো দিকে এরকম অনেকগুলি জায়গায় তৃণমূলের কিছু লুম্পেন গেরুয়া আবির মেখে, গেরুয়া পোশাক পরে
বা গেরুয়া উত্তরীয় মাথায় বা গলায় জড়িয়ে, যেখানে ৫% কম মুসলিম জনবসতি রয়েছে সেখানে ভাঙচুর করেছে, যাতে মিডিয়াতে এই ধরনের খবর ছড়িয়ে পড়ে এবং তা এক ভয়াল রূপ নেয়। গণনায় যখন দলের হার প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে, তখন এই ঘটনাগুলি ঘটেছে। এখন প্রশ্ন হলো, ফল যদি উল্টোটা হতো, যদি গণনায় এটা প্রমাণ হতো যে এই দলটি, এই ভোটের জন্য জেহাদি তোষণকারী দলটি যদি জিতে যেত, তাহলে কি হতো? এখানে গ্রামের নামগুলো আর আলাদা করে বলে আমি আলোচনা দীর্ঘ করছি না। একটু খবরে আর ভাইরাল ভিডিওগুলিতে চোখ রাখুন। দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, হাওড়া, বেশ কিছু গ্রামে ভোটের দিন, ভোটের আগের দিন অথবা ভোটের পরের দিন বিভিন্ন মন্দিরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। পরিষ্কারভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল, এবার থেকে এখানকার শিব মন্দিরগুলিতে নামাজ পড়া হবে। বেশ কিছু জায়গাতে দোকান দখল করা হয়েছিল। বোরখা পরা অবস্থাতে মহিলারা অথবা বোরখার ভেতরে, বোরখার আড়ালে থাকা অন্য কেউ কোনো কিছুর তোয়াক্কা না করে প্রশাসনের সামনে সরাসরি ঝামেলায় জড়াচ্ছিল। এমতো অবস্থাতেও শীর্ষ নেতৃত্ব ক্রমাগত শান্তিরক্ষার কথা বলে চলেছেন। এটাই এই মতাদর্শের ডিএনএ, সংঘের ডিএনএ। অনেকে শীর্ষ নেতৃত্বের এই অবস্থানকে গান্ধীগিরি বলছেন। তারা সংঘের শেকড়ের জায়গাটা হয়তো একটু ভুলে যাচ্ছেন। অনেকে এই রকম হাওয়া তৈরি করছে যে পশ্চিমবঙ্গে এবার শুধুমাত্র হিন্দুদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং মুসলমানদের ওপরে প্রবল অত্যাচার এবং উপেক্ষা শুরু হবে। তার প্রমাণ হিসেবে নির্বাচনী প্রচারের সময় কিছু দলীয় নেতাদের বক্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিবেশ এতটাই বিক্ষিপ্ত এবং দীর্ঘ সময়ের বামপন্থী মতাদর্শের শিক্ষায় শিক্ষিত হওয়া হিন্দুদের মধ্যে বিচ্ছিন্নতা এত তীব্র ছিল যে তাদেরকে একত্রিত করার উদ্দেশ্যে অনেক উত্তেজক ভাষণ দেওয়া হয়েছে। কিন্তু সংঘের গভীরের দর্শন যদি দেখা যায়, তার কেন্দ্রবিন্দুতে থেকেছে রাষ্ট্রবাদ, শ্রদ্ধাশীলতা, গঠনমূলক শিক্ষিত মানব সমাজ। সেই গঠনমূলক এবং রাষ্ট্রবাদী মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে হিন্দু, মুসলমান, দলিত, ব্রাহ্মণ এসবের ভাগ কখনোই করার কথা অস্পষ্টভাবেও সংঘ মানুষে আসেনি। রাষ্ট্রের জন্য হিতকর মানব সম্পদ যদি মুসলিম বংশোদ্ভূত হয়, তাহলে তাকে এই মতাদর্শের সংগঠন এবং রাজনৈতিক ক্ষেত্রে যে মাথায় করে রাখা হয়, তার একটি একদম সহজলভ্য উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম। এই মতাদর্শের রাজনৈতিক দল কালামকে শুধু রাষ্ট্রপতি আসনে বসিয়েছে এমনটাই নয়, জনমানসে কালামকে পূজনীয় বানিয়েছে। সংঘ রাষ্ট্রবাদী মানব সম্পদের কথা বলে, কিন্তু কোনো গোষ্ঠী যদি নিজেদের মধ্যে সংগঠন তৈরি করে, নিজেদের শিক্ষা ব্যবস্থা তৈরি করে, নিজেদের শিশুদেরকে এমন এক মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে নিরন্তর এগোতে থাকে, যে মানুষ এই গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক তো হবে, কিন্তু নিরন্তর পিছতে থাকা জেহাদি মানসিকতার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে তারা যোগসাজশ করে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের সার্বিক উন্নতিকে নিরন্তর ব্যাহত করবে, তাহলে সেই জনগোষ্ঠীকে শুধুমাত্র গণতান্ত্রিক নিয়মের ফাঁক খুঁজে ভোটে জেতার কাজে ব্যবহার করার উদ্দেশ্যে তোষামদ করতে হবে। এটা তো রাষ্ট্রের ক্ষেত্রে আত্মহননের সমতুল্য। কাজেই এই নির্বাচিত নেতৃত্বরা সেই জামাত বা জেহাদি বা মৌলবী মানসিকতার সংগঠনগুলিকে ক্ষতিকারক মনে করে, ঘৃণা করে, ১০০ যোজন দূরে রেখে এগোতে চায়। এ বিদ্বেষে আমি বিশেষ অন্যায় দেখি না। রাষ্ট্রের জন্য এ বিদ্বেষে আমি অন্যায় দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেটে মুসলিম উন্নয়নের নাম করে মাদ্রাসা বিদ্যালয়গুলির জন্য বিপুল পরিমাণ অর্থের কথা উল্লেখ করেছিলেন। তার বিগত বাজেটগুলিতেও প্রতিবারেই মাদ্রাসার জন্য তিনি বিপুল পরিমাণ অর্থ যোগানের ভরসা মুসলিম কমিউনিটিকে দিয়েছেন। ওই পরিমাণ অর্থ যদি মাদ্রাসা বিদ্যালয়গুলিতে খরচ করা হতো,
তাহলে মাদ্রাসা বিদ্যালয়গুলি এক একটি ইন্টারন্যাশনাল রেপুটেশনের ইউনিভার্সিটিতে পরিণত হতে পারত। প্রথম কথা। দ্বিতীয় কথা, মাদ্রাসাতে যে বিষয় যেভাবে পড়ানো হয় এটা সবাই জানে। তাতে কি ধরনের মানব সম্পদ তৈরি হয় সেটাও সবাই জানে। গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার জন্য বিপুল পরিমাণ অর্থের বন্দোবস্ত করা হয়, প্রতিষ্ঠান তৈরি করা হয়, সরকারিভাবে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হয়, যাতে শিশুরা নাগরিক হয়ে ওঠে এবং রাষ্ট্রের উন্নতিকল্পে নিয়োজিত হতে পারে। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্দিষ্ট উন্নতির পথ চিন্তা করা থাকে। সেই পথ ধরে এগোনোর জন্য শিশুদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে সেই ধরনের শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হয়। ইসরায়েলের মতো দেশ যখন বোঝে তাদের ক্ষমতা অত্যন্ত সীমিত, কিন্তু তাদের এই স্বল্প সংখ্যক জনগণকেই যুদ্ধ করে নিজেদের জায়গা পৃথিবীর বুকে তৈরি করে নিতে হবে, তখন তারা তাদের শিশুদেরকে এমন বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা দিতে থাকে যাতে তারা যখন নাগরিক হয়ে উঠবে তখন খুব ক্ষমতাশালী আধুনিক অস্ত্র তৈরি করতে পারবে। এবং সেই জিনিস তারা দীর্ঘ কয়েক দশক ধরে করে এসেছে বলে আজ এত ছোট্ট একটি জনগোষ্ঠীর দেশ সারা পৃথিবীর কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবার কোনো দেশ যখন মনে করে যে তারা তাদের দেশের তৈরি করা সামগ্রী বিশ্ববাজারে বিক্রি করবে এবং এর ফলে তাদের দেশের আর্থিক উন্নতি হবে, তখন তারা তাদের শিশুদের সেই ধরনের কারিগরি এবং বৈজ্ঞানিক শিক্ষা এবং তাদের দেশে টেকনিক্যালি স্কিল্ড লেবার তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেয়। চীন, মালয়েশিয়া এ ধরনের রাষ্ট্রের সহজ উদাহরণ। আবার কোনো দেশ, কোনো দেশের চিন্তা ভাবনা যদি এরকম থাকে যে তাদের দেশে অনেক জেহাদি সৈনিক তৈরি হবে এবং এর ফলে শুধুমাত্র তাদের নিজস্ব মানসিকতার জনগণ থাকবে, বাদবাকি সবাইকে হয় তাড়িয়ে দেওয়া হবে, না হয় মেরে দেওয়া হবে এবং তাদের নারীদের বন্দি করে সন্তান বানানোর কারখানা বানিয়ে নেওয়া হবে এবং এইভাবে তারা তাদের দেশের ক্ষমতা বাড়াবে, প্রতিবেশী ভূখণ্ডগুলিকে দখল করবে, তবে সেই দেশের কি পরিণতি হয় তা আমাদের একদম চোখের সামনে উদাহরণস্বরূপ আছে। অতএব একটি উন্নতিকামী রাষ্ট্রের মধ্যে যখন এমন একটি বিষাক্ত রাজ্য থাকে, যে রাজ্য সেই রাজ্যের শিশুদের জেহাদি মানব সম্পদ তৈরি করার উদ্দেশ্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলির জন্য সর্বাধিক আগ্রহ এবং আনুকূল্য দেখায়, আর উন্নতিকামী নাগরিক তৈরির উদ্দেশ্যে চলা মূল স্রোতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি, মিড ডে মিল এবং শিশুদের পুষ্টি সংক্রান্ত খাতে দুর্নীতি এবং নানা ধরনের কুপরিকল্পনা করে একের পর এক প্রতিনিয়ত বিদ্যালয় বন্ধ করার দুর্নীতিতে এক দশকের বেশি সময় ধরে জড়িয়ে থাকে এবং প্রজন্মগুলিকে পঙ্গু করতে থাকে, তখন সেই রাজনৈতিক দলের বিসর্জন দেওয়াটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে বৈকি। একটি ভূখণ্ডে যদি নিজস্ব মানব সম্পদ না থাকে, নিজস্ব খনিজ সম্পদ না থাকে, চাষযোগ্য উর্বর জমি না থাকে, তাহলে সেই ভূখণ্ডের দুর্গতি অসীম। পৃথিবীর বুকে এরকম অনেক ভূখণ্ড রয়েছে যেখানে যথেষ্ট পরিমাণে খনিজ ও প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু সেখানে উন্নত মানব সম্পদ আছে। অনেক এরকম জায়গা আছে যেখানে শিক্ষিত মানব সম্পদের অভাব আছে, কিন্তু সেখানে প্রাকৃতিক সম্পদ আছে। কিন্তু যদি এমন কোনো ভূখণ্ড হয় যেখানে মানব সম্পদ নেই, প্রাকৃতিক সম্পদও নেই, তাহলে সেই ভূখণ্ডের দুর্দশা অপরিসীম। প্রচণ্ড গতিতে পশ্চিমবঙ্গ সেই রকম একটি ভূখণ্ড হওয়ার দিকে এগোচ্ছিল। আজ এই পরিবর্তনের পরে যারা সন্দিহান যে আগের মতো দুয়ারে সরকারের প্রকল্প চলবে তো, ঘরের কাজ করতে করতে দুপা গিয়ে সুবিধাগুলো পাচ্ছিলাম, আর পাবো তো, আগের মতো নিয়মিত অ্যাকাউন্টে মাসের হাত খরচা ঢুকবে তো, আগের মতো রাস্তার ধারে রাতের বেলায় ঝিকমিক করে আলো, দিনের আলোতে আকাশের মতো সুন্দর নীল সাদা রং দেখতে পাবো তো, তাদেরকে প্রথমেই বলি এই পরিবর্তনটা না হলে আপনার নিজের বাড়িতে, আপনার নিজের গ্রামে, আপনার নিজের শহরে আপনি থাকতে পারতেন তো? যদি সেখানে আপনি থাকতেন, তারপরে বাদবাকি সুবিধেগুলোর কথা ভাবতেন, আপনি সেখানে থাকতে পারতেন তো? এবারে এই পরিবর্তনটা না হলে শিক্ষাঙ্গনগুলোতে নতুন করে মানব সম্পদ তৈরির উপযুক্ত পরিবেশ তৈরি হবে, এই আশাটুকুই মনের মধ্যে আর বেঁচে থাকতো তো? পরীক্ষার আগে সংসদে দাদাদের কাছে প্রশ্নপত্র চলে যাবে, পরীক্ষা দেওয়ার সময় জেরক্স বা বই বা মোবাইল ব্যবহার করে অবাধে নকল করা যাবে,
এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে পড়ছিল। বিরক্তিকর একটি জোক প্রচলিত হয়ে গিয়েছিল। ছেলেরা এখন পশ্চিমবঙ্গে ওপেন বুক এক্সাম দেয়। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে মিডিয়ার ক্যামেরার সামনে বলতেন, আমাদের কোনো চিন্তা নেই, দিদি আছে তো, আমার মেয়ে মাধ্যমিকে পাশ করে যাবে, আমার ছেলে উচ্চ মাধ্যমিকে পাশ করে যাবে। শিক্ষাঙ্গনগুলিতে যে দিনগুলিতে মূলত বিভিন্ন ভাতার টাকা দেয়া হতো, পোশাক ইনাম, স্কলারশিপ, সেই দিনগুলিতে পা ফেলার জায়গা থাকতো না। বাকি দিনগুলিতে উড়তো ধুলো আর পলিথিনের টুকরো। স্কলারশিপের পরিভাষাই পাল্টে গেল বিগত কয়েক বছরে। শীর্ষস্থানীয় নেতৃত্বরা মিথ্যা বলাটাকে কি দারুণভাবে স্বাভাবিক করে তুলেছিলেন। একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা ব্যক্তির কথার দাম না থাকা এত বেশি স্বাভাবিক করে তুলেছিলেন যে সাধারণ প্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত তার সংক্রমণ ছড়িয়ে গেছিল। সমাজের প্রতিটি স্তরে পদে থাকা সম্মানীয় ব্যক্তিদের কথায় ভরসা করা যায়, এই সংস্কৃতির সাথে আমরা অভিযোজিত হয়েছিলাম। তাই হঠাৎ করে পাল্টে যাওয়া এই আপোষের সংস্কৃতির সাথে বেঁচে থাকাটা খুব দম আটকানো পরিস্থিতি হয়ে পড়ছিল। যে প্রতিষ্ঠানগুলোতে আমরা শিশুদের সত্যের পথে থাকতে, মেরুদণ্ড সোজা রাখতে শেখাই, সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছিলাম আরজি করের মতো ঘটনার পরে শিক্ষিকারা যখন প্রতীকী প্রতিবাদ করার উদ্দেশ্যে শিক্ষাঙ্গনের অভ্যন্তরেই নীরবে হাতে কিছু লেখা নিয়ে হাঁটতে চেয়েছিলেন, তাদেরকে সেই স্বাধীনতাটুকু দেওয়া হয়নি। উল্টে প্রাতিষ্ঠানিক প্রধানদের কাছ থেকে তারা পেয়েছেন অভাবনীয় অবজ্ঞা, অভাবনীয় অপমান। কিভাবে প্রাতিষ্ঠানিক প্রধানরা আপোষ করাটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাচুরিটি বলে চালিয়েছেন দিনের পর দিন, তা দেখতে দেখতে বারবার মনে হয়েছে, নরক তো এখানেই। সহকর্মীদের মধ্যে দেখা গিয়েছে ক্ষমতা কুক্ষিগত করার অদ্ভুত উন্মাদনা। অধস্তন বা অনেক অল্প পরিশ্রমী বা অল্প মেধা সম্পন্ন সহকর্মীদেরকে দেখা গেছে শাসকের পদলেহন করে মাথায় ছড়ি ঘোরাতে। দেখেছি কিভাবে প্রতিষ্ঠান নয়, ব্যক্তি ঈর্ষা চরিতার্থ করা স্বাভাবিক হয়ে গিয়েছে। কোনো কর্মী নিঃস্বার্থে খেটে প্রতিষ্ঠানকে সুন্দর করে তুলছে, কিন্তু সেই ব্যক্তি যদি ওই ক্ষমতাধারীদের ধ্বজাধারী না হয়, তাহলে তাকে সরিয়ে দেওয়ার সব রকম অনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে প্রতিষ্ঠানের সার্বিক ক্ষতি হলে হয়েছে, কিছুই যায় আসেনি। এবার এই পরিবর্তনটা না হলে বোধহয় সত্যি এই পোড়া দেশে আর শ্বাসটুকু নেওয়া যেত না। অনেকের আশঙ্কা, আগের সময়ে যারা অনৈতিকভাবে সমাজে নিজের স্তর অনুযায়ী ছড়ি ঘুরিয়েছে, তারাই আবার এই আমলে ছড়ি ঘোরাতে শুরু করবে কিনা। সময় তার উত্তর দেবে। সংঘ এই অনাচার মেনে নেবে না। যদি কোনো প্রার্থী নিজের মতো এগোবে ভাবে, তাহলে সে কোথায় উবে যাবে কেউ খুঁজেও দেখবে না। আপনারা একটু তাকিয়ে দেখলেই এরকম কিছু আগের নির্বাচনের প্রার্থীদের উদাহরণ পাবেন, যাদের আপনি আর হঠাৎ করেই দেখতে পান না। তাই নিরাশ না হয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কয়েকটা মাস। এই সমস্ত আশঙ্কা একদিকে, আর অস্তিত্ব লড়াইয়ের বিষয় আর একদিকে। এইবারে পরিবর্তনটা না হলে আর লড়ার মতো সময় সুযোগ থাকতো না হয়তো। নির্বাচন কমিশন যদি এইবারে এতটা তৎপর হয়ে মাঠে না নামতো, তাহলে আমরা এত শান্তিপূর্ণভাবে এই বিপুল পরিবর্তন উপভোগ করতে পারতাম না। প্রতিবেশী রাষ্ট্রগুলিতেও স্বৈরাচারী শাসনতন্ত্রের পরিবর্তন ঘটেছে আমাদের চোখের সামনে, কিন্তু আমরা দেখেছি সেই পরিবর্তন ঘটতে গিয়ে কত পরিমাণ রক্ত ঝরেছে, সোশ্যাল মিডিয়াতে কত বীভৎসতার ছবি ভেসে এসেছে, তা আমাদের স্মৃতিতে আছে। নির্বাচন কমিশনের এই তৎপরতা ব্যতীত, সেই রক্তক্ষয় ব্যতীত এই পরিবর্তন সম্ভব হতো না। আপাতত এটাই সব থেকে বেশি আনন্দের। যারা আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির শুকনো মুখ দেখে, করুণ মুখ দেখে দয়ানুভব করছেন, একটু স্মৃতিতে ফিরে যান। মদন মিত্র, অনুব্রতর মতো লোকেদেরকে যিনি ভ্রাতৃস্নেহে আগলে রাখেন, আরজি করের সেই ডাক্তার সন্দীপ ঘোষকে যিনি আগলে রাখেন, শাহজাহানকে যিনি আগলে রাখেন, তিনি আজ তার পার্টি অফিসের সামনে বিশাল রবীন্দ্রনাথের ব্যানারের তলায় দাঁড়িয়ে
22শে শ্রাবণ পালন করার মতো করে অতি দুঃখে 25শে বৈশাখ পালন করলেও সততার ছদ্মবেশ আর কিছুতেই কাজ দিচ্ছে না। আজ তিনি করুণ মুখ করে বারবার করে বলছেন, নির্বাচন কমিশন জোর করে তাকে হারিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আজ সোশ্যাল মিডিয়াতে রাস্তায় বেরিয়ে হাঁটতে গেলে সব সময় কানে আসছে মানুষের বিদ্বেষ, ঘৃণা, অসন্তোষ। সেটাও নির্বাচন কমিশন করাচ্ছে। তার দলের সব হেভিওয়েটরা, সেলিব্রিটিরা হু হু করে ছেড়ে চলে যাচ্ছে। তারা বলছে যে যার নিজের নিজের পেশায় ফিরবে। রাজ চক্রবর্তী বলছেন, শখ হয়েছিল রাজনীতি করার, শখ মিটে গেছে। বাহ, বাহ। কারো কাছে রাজনীতি একটা শখ মেটানোর জায়গা, কারো কাছে রাজনীতি একটা মার্কাটারি খেলা। খেলা হবে। কোনো এক জায়গায় তৃণমূল প্রার্থী হেরে গিয়ে বলছে, রাজনীতি ছিল আমার পেশা, আমি আর অন্য কিছুই করি না, এখন আমি কি করব জানি না। দেব বলছে, তাকে ভুলিয়ে ভালিয়ে রাজনীতিতে আনা হয়েছিল। লাল জুতো পায়ে কচি খোকাবাবু তো, কি আর করবেন তিনি। কবির সুমন বলছেন, তিনি কোনো কালেই তৃণমূলপন্থী ছিলেন না। ইত্যাদি ইত্যাদি ভুরি ভুরি উদাহরণ। এগুলো সবই নির্বাচন কমিশন এদের দিয়ে বলা করাচ্ছে, ওই সাঁজোয়া গাড়ির সামনে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে। চোখের সামনে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের চারপাশের সুবিধাভোগী সহকর্মীরা রাতারাতি গায়ের রং পরিবর্তন করে ফেলছে। তারাও নাকি বাধ্য হয়ে দলটা করতেন। কই, এত অত্যাচারের পরও আমাকে তো বাধ্য হয়ে দলটা করতে হয়নি। এত হুমকি, সফট থ্রেট, আমার 5 বছর 6 বছর সময় দিয়ে তৈরি করা একটা জায়গাকে ছেড়ে আসতে বাধ্য করা, আমাকে তো বাধ্য হয়ে দলটা করতে হয়নি, আমাকে তো মেরুদণ্ড বিক্রি করতে হয়নি। আমার মতো আমার আরো অনেক সহকর্মী আছেন, তাদেরকেও বাধ্য হয়ে দলটা করতে হয়নি। এই ধান্দাবাজদের বেআব্রু অবস্থায় প্রকাশ্যে দাঁড় করানোর জন্য এই পরিবর্তনটা দরকার ছিল। তবে আরেকটি বিষয়ও মানুষের মধ্যে বড্ড অস্বস্তি দিচ্ছে বোধহয়। বহু পোস্টের কমেন্টে দেখা যাচ্ছে, বিভীষণের হাতে কেন রাজ্য প্রদান করা হলো। বর্তমানে শীর্ষ প্রশাসনিক দায়িত্বে যিনি, তার ইতিহাস অনেকে নতুন করে উন্মোচিত করছে। সেই ইতিহাস মিথ্যা তো নয়। তবে এই আলোচনার শেষ নেই, তো তাই সংক্ষেপে একটু বলেই আজকের আলোচনা এখানেই শেষ করি। শ্রীরাম যখন পাপ নগরী লঙ্কা থেকে রাবণকে সরানোর জন্য এগিয়েছিলেন, তখন বিভীষণ না থাকলে রাবণের কঠিন বর্ম ভেদ করা সততার এবং ধর্মের প্রতীক রামের ক্ষেত্রেও কঠিন ছিল। সীতা উদ্ধারে আরো বিলম্ব হতে পারত। সত্য সম্ভ্রমের প্রতীক সীতার আরো ক্ষতি হতে পারত। তাই নিকষ গাঢ় পাপের সাম্রাজ্যকে অতিরিক্ত কাল বিলম্ব না করে ধ্বংস করতে হলে বিভীষণদেরই দরকার হয়। বিভীষণ যে কবে থেকে একটি অশ্লীল শব্দে পরিণত হলো। রাম বিভীষণের হাতেই রাজ্য প্রদান করে এসেছিলেন ঠিকই, আদবে বিভীষণ সত্যের পক্ষে ছিলেন বলেই রাবণের দিক থেকে সরে এসেছিলেন। হিমন্ত বিশ্ব শর্মা, সম্রাট চৌধুরী, প্রেমাকাণ্ড, মানিক সাহা, বীরেন সিং, বাবুলাল মারান্ডি, অর্জুন মুন্ডা, ভজনলাল শর্মা, মোহনচরণ মাঝি ভারত রক্ষার ধর্মযুদ্ধে যে ভূমিকা পালন করেছেন আর সীতা উদ্ধারে বিভীষণ যে ভূমিকা পালন করেছেন, তার কোনোটাই এতটা তিরস্কারের ভাগিদার হতে পারে না। বিভীষণের নাম শব্দভাণ্ডারে আরেকটি কটূক্তি হিসেবে না রেখে ওই স্থানে আজ থেকে আলাপন, কবির সুমন, রাজ, দেব, অনুব্রত, মদন বা আপনার চেনা আপোষকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ বা সমাজ গড়ার জন্য যাদের নিয়োগ করা হয়েছিল, যেরকম শিক্ষক, আমলা, আধিকারিক বা নির্বাচিত জনপ্রতিনিধিদের দিন, যারা আসল বিশ্বাসঘাতক, সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করা বিশ্বাসঘাতক, প্রাতিষ্ঠানিক দায়িত্বে থেকে প্রতিষ্ঠানকে ধূলিসাৎ করতে ছেড়ে দেওয়া বিশ্বাসঘাতক। এদের তৈরি করা এই দীর্ঘ ১.৫ দশকের ঔদ্ধত্য আর ওদের রেখে যাওয়া ৩৪ বছরের অশ্রদ্ধা মন, সমাজ, সংস্কৃতি থেকে ধুয়ে মুছে পবিত্র হয়ে শুরু হোক আসল পরিবর্তন।
विवेक की ज्योति जलाओ मन में, भक्ति की गंगा बहाओ तन में। जहाँ प्रेम है वहाँ है प्रभु, हर श्वास में बसो हे गुरु।